আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডের কিছু প্রাথমিক লক্ষণ, যেগুলো আমাদের শরীরে যদি আমরা দেখি তাহলে আমরা সন্দেহ করতে পারি বা আমরা কেয়ারফুল হতে পারি যে আমাদের থাইরয়েডের সমস্যা শুরু হয়েছে। তো অনেক সময় আর্লি সাইনগুলোতে যখন আসে তখন আমরা অনেক সময় ল্যাব টেস্ট করলে শুরুর দিকে হয়তো আমরা ল্যাবে রিপোর্ট নর্মাল পাই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে টিপ অফ দ্য আইসবার্গের মতো, অর্থাৎ বরফ যখন পানিতে ভাসে, বরফের 6 ভাগ যদি বরফ হয় তার 1 ভাগ পানির উপরে ভাসে, 5 ভাগ নিচে থাকে। তো 5 ভাগ ডেভেলপ করার পরে 1 ভাগ কিন্তু উপরে আসে। তো তার মানে আপনার সিমটমগুলো আগে শুরু হয়ে যায়, আপনার পরিবর্তনগুলো চেঞ্জ হতে থাকে, বডি চেষ্টা করতে থাকে, শরীর চেষ্টা করতে থাকে এটাকে নর্মাল করার। তো করতে করতে একসময় যখন আর পারে না, তখন সেটা আপনার প্যাথোলজিক্যাল চেঞ্জ আসে এবং আপনার রিপোর্টে, ব্লাডে বা অন্যান্য চেঞ্জগুলো আসে এবং আমরা রিপোর্টে সেটা ধরা পড়ে। সুতরাং আমাদের লক্ষণগুলোর দিকে যদি আমরা প্রথমে দিকে খেয়াল করি, যদিও রিপোর্ট নর্মাল থাকে অনেক সময়, তো সেক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো সচেতন হয়ে আমরা কিন্তু রিকভারি করতে পারি। অর্থাৎ আমরা যত ঘটনা ঘটার আগে পৌঁছাতে পারবো তত বেশি আমাদের জন্য মঙ্গল। তো যাই হোক, 7টা আর্লি সাইন বলছি। একটা হচ্ছে আপনার লস অফ আইব্রো, অর্থাৎ অনেকের চোখের ভ্রু, যেটা ভ্রুর বাইরের দিকের অংশ পাতলা হয়ে যায় বা একদম উঠে যায়, এরকম একটা অবস্থা। আর একটা হচ্ছে যে চুল পাতলা হয়ে যাওয়া, থিন হয়ে যাওয়া, হ্যাঁ, এবং শুষ্ক হয়ে যাওয়া, ড্রাই হয়ে যাওয়া, ফেটে যাওয়া, এগুলো যদি খুব বেশি পরিমাণে হতে থাকে তাহলে আপনার এই বিষয়টা দেখতে হবে। আর হচ্ছে কোল্ড ইনটলারেন্স, দ্যাট মিনস হচ্ছে আপনার ঠান্ডা লাগার প্রবণতাটা আছে, যে আপনার একদম ঠান্ডা সহ্য হচ্ছে না, অল্পতেই শীত লাগতেছে, ইভেন গরমের দিনও গরম পানি দিয়ে গোসল করতে হচ্ছে, শীত শীত ভাব, হাত পা ঠান্ডা হয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু, বা ঠান্ডা সহ্য করতে না পারা, এই বিষয়গুলো থাকে। আর স্লো মেটাবলিজম যদি বলি, যে শরীরের সব কিছু খুব স্লো, আমার চিন্তাভাবনা, শরীরের চলাফেরা, শরীরের হজম শক্তি সব কিছুই খুব স্লো হচ্ছে, যে কারণে পায়খানা কষা হচ্ছে, যে কারণে আমাদের চিন্তাভাবনাগুলো স্লো হচ্ছে, আমরা চিন্তা বুঝতে পারছি দেরিতে, ফোকাস কমে যাচ্ছে, এই সমস্যাগুলো হয়। বা শরীরের মেটাবলিজম কমে যাওয়ার কারণে ঠান্ডা ঠান্ডা লাগা বিষয়গুলো থাকে। আবার শরীরের সব নিউট্রিশন বা ভিটামিন এগুলো খুব স্লোলি অ্যাবজর্ব হয়। আর এরপর হচ্ছে ওয়েট গেইন, তো সারা শরীরেই ওজন বেড়ে যায় এবং আমাদের বিশেষ ধরনের একটা ফ্যাট, যেমন নর্মালি ফ্যাটে এডিপোস টিস্যু বাড়ে, কিন্তু এখানে এডিপোস টিস্যু না, এখানে স্পঞ্জি টাইপ অফ ফ্যাট বাড়ে এবং এখানে নন পেটিং এডিমা হয়। তো যে কারণে শরীরটা খুব পাফি, ফোলা ফোলা লাগে, ওজন বেড়ে যায় এবং রোগীরা অনেক সময় বলে যে আমরা ডাক্তার সাহেব অনেক কিছু চেষ্টা করতেছি, তা ওজন কমাতে পারছি না। তো এই সমস্যাগুলো বলে। তো তখন কিন্তু থাইরয়েডের ডিসফাংশন বা অথবা ম্যালফাংশন অথবা লো ফাংশন শুরু হয়ে গেছে। আর এরপরে হচ্ছে আমরা বলবো যে টায়ার্ডনেস, হ্যাঁ, তো আপনি যদি দেখেন যে আপনার খুব টায়ার্ড ফিল করছেন সারাদিন, হ্যাঁ, খুব কাজে অল্পতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, অল্পতে ঘুম ঘুম আসতেছে, ফ্যাটিক আসতেছে, তাহলে কিন্তু থাইরয়েড ফাংশন লো, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পাওয়া যায়। আর এরপরে হচ্ছে হতাশা বা ডিপ্রেশন। তো হতাশা বা ডিপ্রেশন থাইরয়েড কমে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ সিমটম। তো এই সিমটমটা থাকলে অবশ্যই থাইরয়েডের পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। তবে আরেকটা বলছি যে পরীক্ষাতে রিপোর্ট নর্মাল আসলেও আপনার কিন্তু সমস্যা আগেই শুরু হয়ে যায়, রিপোর্ট কিন্তু অনেক পরে যে একটা পজিটিভ আসে বা প্রবলেমটা ধরা পড়ে, ঠিক আছে? তো রিপোর্ট হওয়ার আগেই কিন্তু লক্ষণগুলো আপনার আগে আসবে, সেটা খেয়াল রাখতে হবে। তো এখন যেটা হয় যে আমরা একটু থাইরয়েডের ফিজিওলজি নিয়ে কথা বলি। তো থাইরয়েড হরমোন, যেটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তৈরি হয়, যেটা থাইরয়েড হরমোনকে স্টিমুলেট করে থাইরয়েড গ্ল্যান্ডে এসে, তো করে ওখান থেকে আমাদের T4 এবং T3 তৈরি করে। হ্যাঁ, T4 T3 হচ্ছে আয়োডিনের সংখ্যার উপর ভিত্তি করে, এখানে আয়োডিন প্রোটিনের সাথে বাইন্ড করে T4 T3 তৈরি করে। আর এখানে আয়োডিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কনভার্সন এবং T4 T3 তৈরি করতে। আচ্ছা, এখন থাইরয়েড হরমোনের শুধু আমরা থাইরয়েড গ্ল্যান্ডকে চিন্তা করলে হবে না, যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডের প্রাইমারি কজ, অর্থাৎ গ্ল্যান্ডের ক্ষেত্রে কজ কমই, সেকেন্ডারি কজ অর্থাৎ শরীরের অন্যান্য অঙ্গের ডিসফাংশনের কারণে থাইরয়েড প্রবলেমগুলো বেশি দেখা যায়। যেমন লিভারের ক্ষেত্রে 80% লিভার প্রবলেম ক্ষেত্রে দেখা যায় লিভারে কনভার্সন হচ্ছে, এই T4 তৈরি হচ্ছে এবং কিন্তু T3 তৈরি, অ্যাক্টিভ ফর্ম হচ্ছে T3 তৈরি হচ্ছে লিভারে কনভার্সনটা। সো লিভারে যদি প্রবলেম থাকে, ফ্যাটি লিভার, লিভার সিরোসিস অথবা লিভারের এনজাইম বেশি, অর্থাৎ ইনফ্লামেশন থাকে, হেপাটাইটিস থাকে, তো সেক্ষেত্রে এই লিভার ঠিকমতো কাজ না করলে কিন্তু থাইরয়েডের প্রবলেমগুলো অ্যাগ্রাভেট হয় বা থাইরয়েড রোগীদের লিভার ফাংশনটা দেখতে হয়। আর 20% কনভার্সন হয় কিডনিতে। তো কিডনি প্রবলেম থাকলে কিন্তু থাইরয়েডের প্রবলেমগুলো রোগীদের আরও বাড়তে পারে, সুতরাং কিডনির ফাংশনগুলো নর্মাল করার জন্য চেষ্টা করতে হবে। এরপরে বলবো যে স্টেরয়েড বা কর্টিসল ইম্পর্টেন্ট, কারণ অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে স্ট্রেস যত থাকে তত অ্যাড্রিনাল গ্ল্যান্ডগুলো ফ্যাটিক হয়ে যায়। তো অ্যাড্রিনাল গ্ল্যান্ডগুলো ঠিকমতো ফাংশন করছে কিনা সেটা দেখতে হবে, অর্থাৎ স্ট্রেস ম্যানেজমেন্ট বা বডি কর্টিসল রিলিজ করছে কিনা এগুলো দেখতে হবে। আর গাট খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের অটোইমিউন ডিজিজ 90% হাইপোথাইরয়েড হচ্ছে অটোইমিউন, হাসিমোটো থাইরয়েডাইটিস যেটা বলা যায়, এবং এই গাটের প্রবলেম অর্থাৎ গ্লুটেন সেন্সিটিভিটি, এই জাতীয় সমস্যা, বিভিন্ন ডেইরি বা এই জাতীয় প্রোডাক্টগুলো আমাদের গাটের অ্যালার্জিক ম্যানিফেস্টেশন তৈরি করে এবং এখান থেকে অটো অ্যান্টিবডি জেনারেট করে আমাদের এই থাইরয়েডের প্রবলেমগুলো এনহ্যান্স করে।
আচ্ছা, এছাড়া হচ্ছে ইস্ট্রোজেন ডমিনেন্স যদি থাকে, অর্থাৎ ওভারিতে যেটা মহিলাদের ইস্ট্রোজেন যদি ডমিনেন্স থাকে, সেক্ষেত্রে থাইরয়েডের ব্লক হয়ে যায়, থাইরয়েড ঠিকমতো ফাংশন করতে পারে না। তো অনেক সময় দেখা যায় প্রেগনেন্সির পরে যে থাইরয়েডের প্রবলেমগুলো দেখা যায়, সেক্ষেত্রে ডেফিনেটলি ইস্ট্রোজেন ডমিনেন্স থাকে। তো সেক্ষেত্রে ইস্ট্রোজেন ডমিনেন্সটা কমিয়ে আনতে হবে। তো এগুলো সবগুলো নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে এসে মানে সার্চ করে করে আপনারা সব বের করে স্টাডি করে নিজেদের নলেজগুলো সমৃদ্ধ করবেন। তো যাই হোক, আর কনভার্সন যেটা বলতেছিলাম, যে কিছু কিছু ট্রেস মিনারেল যেমন সেলেনিয়াম, জিঙ্ক, এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং আয়োডিন থাইরয়েড হরমোন প্রোডাকশন এবং কনভার্সনের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো আসলে খেয়াল করতে হবে, এবং ভিটামিন ডি এখানে খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কিছু কোশ্চেন আমাদেরকে আসলে করতে হবে যে আসলে প্রবলেমটা কীভাবে শুরু হয়েছিল, বা আমি থাইরয়েড হরমোন অর্থাৎ চিকিৎসকের কাছে গিয়েছি, কনভেনশনাল চিকিৎসকের কাছে, তো থাইরয়েড আমাকে বেশি পেলেই, টিএসএইচ বেশি পেলেই হয়তো একটা সিনথেটিক থাইরয়েড জাতীয় ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটা কি নিজেকে কোশ্চেন করতে হবে যে এই সিনথেটিক হরমোনটা নেওয়ার পরেও কি আমার আগের যে সিমটমগুলো ছিল, উইকনেস, ফ্যাটিগ, হ্যাঁ, এগুলো ওভারকাম হয়েছে কিনা। যদি না হয় তাহলে ডেফিনেটলি আমার এখানে অটোইমিউন কন্ডিশনের এখানে ইনভলভমেন্ট আছে, এবং অন্যান্য অর্গানগুলো আমাকে উইক আছে, লিভার, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, হ্যাঁ, ওভারি, ঠিক আছে, তারপরে হচ্ছে আমার কিডনি, এই অঙ্গগুলো, এবং গাট, আমাদের ইন্টেস্টাইন, এটা এদিকে ফোকাস করতে হবে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর আয়োডিন স্কিন টেস্ট, এটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি বাসায় বসে আয়োডিন করতে পারেন। 2% আয়োডিন আপনারা সংগ্রহ করে নিয়ে এটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি প্যাচ দিয়ে আপনার রাখবেন। সাধারণত 24 ঘন্টা পর্যন্ত আয়োডিন যদি আপনার শরীরে পর্যাপ্ত থাকে তাহলে এটা স্টেইনটা থাকবে। তো আয়োডিন চ্যালেঞ্জ টেস্ট বাংলাদেশে অ্যাভেলেবল না, তো বাট স্কিন টেস্ট আমরা ঘরে বসে করে একটা স্ট্রং ধারণা নিতে পারি আমাদের শরীরে আয়োডিন কম আছে কিনা, কারণ আয়োডিন একটা মূল ট্রেস মিনারেল ফর প্রডিউসিং থাইরয়েড হরমোন। এরপরে আমরা দেখব অ্যাকিলিস টেন্ডন। অ্যাকিলিস টেন্ডন হচ্ছে পায়ের গোড়ালির উপরে পিছনের দিকে একটা টেন্ডন আছে। তো টেন্ডনে যদি আমরা হ্যামার দিয়ে একটু করি, মানে পাটাকে এভাবে ঝুলিয়ে রাখার পর হ্যামার দিয়ে যদি এখানে বাড়ি দেই, তাহলে নর্মালি হচ্ছে একটু রিফ্লেক্স আসবে। কিন্তু যদি হাইপোথাইরয়েড হয় তাহলে এটা উপরে ওঠার পর স্লোলি নিচের দিকে নামবে। হ্যাঁ, তো এই টেস্ট করে আমরা হাইপোথাইরয়েড আছে কিনা এটা আমরা বুঝতে পারি। তো এটা খুব ক্লিনিক্যাল একটা খুব ভালো টেস্ট। আচ্ছা, এছাড়া হচ্ছে কখন আমাদের থাইরয়েডের সমস্যা শুরু হলো, যদি কোশ্চেন করি পেশেন্টদেরকে, বা আপনারা যদি নিজেদের কোশ্চেন করেন, যদি দেখেন যে এটা আপনার প্রেগনেন্সির পর থেকে থাইরয়েডের সমস্যা হয়েছে, হাইপোথাইরয়েড আপনি ডায়াগনোসড হয়েছেন, তাহলে এখানে ডেফিনেটলি ইস্ট্রোজেন ডমিনেন্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কারণ প্রেগনেন্সিতে ইস্ট্রোজেন অনেক হাই থাকে। আর যদি স্ট্রেস ইভেন্টের কোনো স্ট্রেস, ফিজিক্যাল বা মেন্টাল কোনো স্ট্রেসের পর থেকে আপনার থাইরয়েড হরমোনের সমস্যা দেখা দেয় বা থাইরয়েড ম্যালফাংশন করে, তাহলে হচ্ছে আপনার এখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এখানে সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, তো এখানে খুব ইম্পর্টেন্ট। এছাড়া আপনার ফ্যাটি লিভার বা আমাদের ফ্যাটি লিভার আছে কিনা এটা দেখতে হবে। ফ্যাটি লিভার থাকলে থাইরয়েড কনভার্সন ডিস্টারবেন্স হয়, তো এই বিষয়গুলো দেখতে হবে। সুতরাং বুঝতেই পারছেন যে আমরা রুট কজটাকে আলাদা করি, অন্য মানে বিষয়গুলো মানে আমরা কেন বেরিয়ে আসতে পারি না, আমরা কেন বলতে পারি না। সাধারণত আমাদের কনভেনশনাল ডাক্তাররা বলছেন যে থাইরয়েড সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, এটা থেকে বেরিয়ে আসার কোনো উপায় নাই। কারণ এখানে আসলে কারণটা তো শুধু থাইরয়েড হরমোন এখানে ফোকাস করলে হবে না, এখানে আপনার অন্যান্য জায়গাগুলোতেও আসলে ফোকাস করতে হবে, যে থাইরয়েড হরমোন কোথায় তৈরি হচ্ছে, কোথায় এটা অ্যাক্টিভেট হচ্ছে, কোন কোন অর্গান এখানে ইনভলভমেন্ট, কোথায় অটো অ্যান্টিবডি স্টার্ট হচ্ছে। এই টোটাল মেকানিজমটা যদি আমরা সামগ্রিকভাবে চিন্তা না করি, তাহলে কিন্তু আমরা থাইরয়েড রোগীদেরকে রিভার্স করতে পারবো না। তো যখন আমরা এগুলোকে হাত দিচ্ছি, তখন কিন্তু সারা ওয়ার্ল্ডে এখন প্রচুর রোগী রিভার্স হচ্ছে। তো ফাংশনাল মেডিসিন আমরা এই জিনিসটাই দেখি, রুট কজটাকে আইডেন্টিফাই করে পেশেন্টকে সেই অ্যাপ্রোচে আমরা যাই। তো যাই হোক, হোয়াট টু ডু, মানে আমাদের কী করা উচিত, প্ল্যানিংটা হচ্ছে রুট কজটাকে ফাইন্ড আউট করতে হবে। রুট কজটা আমরা বললামই যে এটা পেটের সমস্যা না লিভারের সমস্যা না কিডনির সমস্যা নাকি কোনো হরমোনাল ইমব্যালেন্স, হ্যাঁ, অ্যাড্রেনাল নাকি ওভারি, এই বিষয়গুলো দেখতে হবে। আর ট্রেস মিনারেলের ঘাটতি আছে কিনা সেটা দেখে আমরা আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক এগুলো দিতে হবে, যেগুলো হরমোন তৈরি করতে কাজে লাগে। আর আমরা গ্লুটেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেহেতু অটো ইমিউন কন্ডিশন ইনভলভমেন্ট থাকে থাইরয়েডে, তো সেক্ষেত্রে গ্লুটেন যেটা গ্রেইন থেকে আসে, গম থেকে আসে, সেগুলো অ্যাভয়েড করা। ডেইরি থেকে আসে, কারণ ডেইরিতে এখন অনেক বেশি স্টেরয়েড, অনেক বেশি অ্যান্টিবায়োটিক, অনেক বেশি সিনথেটিক মেডিসিন ব্যবহার করা হচ্ছে গরুতে, যেগুলো তার মিল্কে পাওয়া যাচ্ছে। তো এটা আসলে ইস্ট্রোজেন ডিসরাপ্টার হিসেবে কাজ করে বা ইস্ট্রোজেন মিমিক্রি হিসেবে কাজ করে। তো এইগুলো আসলে আমাদের কিছুটা সময়ের জন্য বন্ধ রাখতে হবে। যদি গুড কোয়ালিটি ডেইরি আমরা না পাই তাহলে ব্লক রাখবো। ভিটামিন ডি, খুব হাই পাওয়ারের ভিটামিন ডি দরকার, কারণ অটোইমিউন কন্ডিশনে ভিটামিন ডি ন্যাচারাল স্টেরয়েডের মতো কাজ করে। কারণ ভিটামিন ডি যতটা না ভিটামিন, তার চেয়ে বেশি সে ন্যাচারাল স্টেরয়েড হরমোন। তো ভিটামিন ডি আমাদের হাইড্রোজে লাগে। এবং থাইরয়েড গ্ল্যান্ডুলার একটা, যেমন কোনো একটা অ্যানিম্যালের থাইরয়েড গ্ল্যান্ড যদি আমরা খাই বা সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করি, তাহলে আমাদের অটোইমিউন কন্ডিশনের ক্ষেত্রে সেগুলো ডিকয় হিসেবে কাজ করে। সে অটো অ্যান্টিবডিগুলো এসে ওটাকে অ্যান্টিজেন হিসেবে বিবেচনা করে এটা বাইন্ড করে ফেলে এবং আমার শরীরকে অনেকটা সময় প্রোটেকশন রাখে, যেন ওই অটো অ্যান্টিবডিগুলো আমার থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাটাক না করতে পারে। তো এইভাবে থাইরয়েড গ্ল্যান্ডগুলো রিকভারি হয়ে আসে। তো যাই হোক, এটা অনেকগুলো অ্যাপ্রোচ আছে। তো
তো এই বিষয়গুলো আসলে বলার উদ্দেশ্য হচ্ছে যে হতাশ না হওয়া এবং রুট কজটাকে ফাইন্ড আউট করা এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার সঠিকভাবে সঠিক মানে ওয়েতে আপনি যখন আগাবেন তখন আমাদের অনেক পেশেন্টই এখানে রিকভারি হয়ে আসতেছে। হতাশ না হয়ে আপনার সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং থাইরয়েডের প্রবলেম থেকে নিজেকে রক্ষা করুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।